ভারী বর্ষণ আর উজানের ঢলে পদ্মা, তিস্তা, গড়াই সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী এবং নিচু এলাকার বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী অসংখ্য মানুষ। পদ্মা ও গড়াই নদীর পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি এলাকার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অন্যদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে গতকাল লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পায়। ফলে আজ সকাল থেকে ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে ৪৪টি জলকপাট। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা সহ সব নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তা তীরবর্তী এলাকার মানুষ বন্যার আশঙ্কায় আসবাবপত্র, গবাদি পশু সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮১ বছরে পা দিয়েছেন। বিগত সময়ের মতো এবারও দলীয় প্রধানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সহ নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে। গৃহবধূ থেকে রাজনীতির রাজপথে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন আপোষহীন গণতন্ত্রকামী এই জাতীয়তাবাদী নেত্রী। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যার নাম জড়িয়ে রয়েছে এক অনন্য উচ্চতায়, আলো ছড়িয়ে। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেন এই নেত্রী, যার আদিপৈতৃক নিবাস ফেনী জেলায়। পিতা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয়া খালেদা খানম পুতুল ছিলেন ৩ বোন ২ ভাইয়ের মধ্যে তৃতীয়। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হন ২ সন্তানের জননী। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদাররা বন্দী করে তাকে। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে তার উত্তরণ ঘটে রাজনীতির রাজপথে। ৯০-এর স্বৈরাচার বিরোধী দুর্বার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জনতার রায় তাকে আসীন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও। ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেত্রী মানুষের দাবি আদায়ে সোচ্চার ছিলেন রাজপথেও। বিএনপি নেতা কর্মীবৃন্দ ২০১৪ ও ২০১৮ নির্বাচনে হন গৃহবন্দী। 1-11 এবং স্বৈরাচার হাসিনা সরকার তাকে কারারুদ্ধ করে। মামলা হামলার নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও গণতন্ত্রের জন্যই উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার। বাংলাদেশের মানুষ বড় সন্তানের নির্বাসন আর ছোট ছেলে আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশবাসীর কাছে আশার কেন্দ্রবিন্দু হয়ে আলো ছড়াচ্ছেন গণতন্ত্রের এই নেত্রী বেগম খালেদা জিয়া। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে হেনস্থার শিকার হন, কয়েকজনকে মারধরও করা হয়। তবে সকাল থেকে কাউকে আটক করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি ৩২ নম্বরের ২ পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ব্যারিকেডের সামনে ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান তারা। চট্টগ্রাম বন্দরের গতি আনতে ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ নামে নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে। ফলে বন্দরের কার্যক্রম আর কাগজে কলমে নয়, এখন থেকে হবে ডিজিটালি, অনলাইনে। এতে ব্যবসায়ীদের ঝামেলা কমার পাশাপাশি বন্দরে দুর্নীতি কমার আশা সংশ্লিষ্টদের। বন্দর পরিচালনায় নৌবাহিনীর দায়িত্ব পাওয়ার পর ১ মাসে কন্টেইনার ওঠানামার হার বেড়েছে প্রায় ৩০%। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট।
চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার সুফল পেতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নৌবাহিনীকে দেওয়ার পর বন্দরে এক মাসেই কন্টেইনার ওঠানামার হার বেড়েছে প্রায় 30%। একই সময় বন্দরে জাহাজের অবস্থান সময় কমেছে 13 ঘন্টা। গত 17 বছর ধরে সাই পাওয়ারটেক দিয়ে একচেটিয়া পণ্য ওঠানামার এই কাজ করায় বন্দরের কাজের গতি কমার পাশাপাশি নানা দুর্নীতির অভিযোগ ওঠে। এখন বন্দর আধুনিকায়নে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পথে। ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ নামে নতুন একটি সফটওয়্যার চালু করা হচ্ছে বন্দরে। এখন ম্যানুয়ালি নয়, অনলাইনে ব্যবসায়িক সকল কাজ করা যাবে। এতে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। ডেলিভারি অর্ডারটা নিতে হয়, এটা এখন অনলাইন বেসড হয়ে যাবে। তারপর আপনার এই যে কাস্টমসে অনেক সময় বিএল অ্যামেন্ডমেন্ট করতে প্রচুর সময় লেগে যায়। প্রচুর সময় লেগে যায় অ্যান্ড অনেক পেমেন্টও দিতে হয় অ্যাট টাইমস। সো যেটা এই সফটওয়্যারটা যখন ইউজ করবে কারো দিতে হবে না। অনলাইন এই ডাটা এক্সচেঞ্জ চালু হলে দুর্নীতি অনিয়ম কমে আসবে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চেয়ারম্যান। দুর্নীতির যে অভিযোগ এবং হ্যারাসমেন্ট যেটা হয় অনেক সময়, সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে, বিকজ আপনার আসলে কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে না, আপনি একটা সফটওয়্যারের থ্রুতে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন। এখানে দক্ষ শ্রমিক এবং কর্মচারী বিল্ড আপ হবে এবং তাদেরকে যদি আমরা বিদেশেও প্রেরণ করি, দেখা যাবে যে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে গত অর্থবছরে বন্দরে মোট কন্টেইনারের 44% হ্যান্ডলিং বা ওঠানামা হয়েছে, যার পরিমাণ 13 লাখ কন্টেইনার। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর জেল ও জেলের বাইরে যারা অত্যাচার করেছে তাদের বিচার দাবি করেছেন দলটির নেতারা। বেগম জিয়াকে জেলে বিষ প্রয়োগ করার অভিযোগও করেন তারা। বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে, তবে এ নিয়ে কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকীর। আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম জিয়ার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে। মিথ্যা মামলায় তাকে জেলে দিয়ে জেলেও করা হয়েছে অত্যাচার। সেসব নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন তারা। পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি, এবং বিচার হওয়া উচিত। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বক্তারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এ নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে এক গোল বেগুনের দামই 80 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকায়। কমেনি ডিমের দামও প্রতি ডজন বিক্রি হচ্ছে 140 টাকার আশেপাশে। কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। মিনিকেট চালের দামও কেজিতে 2 টাকা কমেছে। সেলিম মালিকের রিপোর্ট। পকেটে কত টাকা থাকলে ব্যাগের কতটা ভরবে সেই চিন্তা মাথায় নিয়ে এখন বাজারে আসেন সাধারণ মানুষ। ছুটির দিন শুক্রবার যারা রাজধানীর বাজারে এসেছেন তাদের মতে এক সপ্তাহে সবজির দাম আরও বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা তুলে ধরছেন বৃষ্টি মৌসুম শেষ আর বাজারে চাহিদার তুলনায় পণ্যের ঘাটতির কথা। ছিল 30-25,
এখন 30-40। ভেন্ডি ছিল 80 টাকা, এখন ভেন্ডি হলো 120 টাকা। তাল বেগুন ছিল 120 টাকা, এখন বেশি 200 টাকা। 100 টাকার নিচে কোনো সবজি নাই। তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। এই সপ্তাহে টমেটো সবজির দাম অনেক বেশি, কিনে খাওয়ার মতো অবস্থা নাই। প্রতি সপ্তাহে বেশ ওঠানামা করছে মুরগির দামও। এবার গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা, তবে ব্রয়লারে বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে 320 টাকা ছিল, এই সপ্তাহে 300 সোনালী। এই সপ্তাহে হলো আপনার ব্রয়লার মুরগি 10 টাকা বাড়ছে, 180 টাকা হয়েছে, 70 টাকা ছিল 80 টাকা হয়েছে। 2 সপ্তাহে টাকা মিলায় 1 সপ্তাহে আমাদের বাজার করতে হচ্ছে। প্রায় 1 মাস ধরেই বাড়ন্ত ডিমের দাম। গত 7 দিনে লাল ও সাদা ডিমের দাম ডজন প্রতি আরও বেড়েছে 10 টাকার মতো। লাল ডিম 135 টাকা ছিল, আর হলো এই সপ্তাহে হলো 145 টাকা। সাদা ডিম ছিল 125 টাকা, এখন হলো 135 টাকা। বেশ কিছুদিন ধরেই চাল আমদানির কথা বলছে সরকার, ফলে কমেছে মিনিকেট চালের দাম। মিনিকেট 80 বিক্রি করছে, এখন 78। নাজির চাল দাম বেশি, এখন নাজির চাল মনে করেন আগের প্রতিদিন 1-2 টাকা বাড়তো, এখন এই এক সপ্তাহ বাড়ে না। ইলিশের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা পর্যন্ত কমলেও এখনও তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 2200 টাকার আশেপাশে। গত সপ্তাহে ছিল 2400 টাকা দেনা, এই সপ্তাহে 2200 টাকা হয়েছে কেজি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীর পাবা উপজেলায় নিজ বাড়ি থেকে 2 শিশু সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে চিরকুটে লেখা ছিল ঋণের জালে জর্জরিত এক কৃষকের হতাশার কথা। তবে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। সাজর পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে। কৃষক মিনারুল ইসলামের মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে ছিল এমন বেঁচে থাকার লড়াইয়ের কথা। নিজ হাতে সবাইকে মারলাম, আমিও মরলাম, আমার পরিবারের সদস্যরা কার আশায় বেঁচে থাকবে? অভাবের সংসারের এমন নানা হতাশার কথা লিখে যান মিনারুল। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে রাজশাহীর পব উপজেলার বামুনশিকর এলাকার ওই বাড়ি থেকে মিনারুল, তার স্ত্রী মনিরা বেগম এবং 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। বসতবাড়ির উত্তরের ঘরে মনিরা ও তার মেয়ের মরদেহ পাওয়া যায়, আর দক্ষিণের ঘরে মনিরার স্বামী মিনারুল ও তার ছেলে মাহিমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল। ময়নাতদন্তের জন্য পরিবারের সদস্যদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহীতে ঋণ নিয়ে বিপাকে পড়া মানুষের সংখ্যা বাড়ছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় এ প্রবণতা বেশি। স্থানীয়রা বলছেন, গ্রামের দিকে সংকট দিন দিন প্রকট হচ্ছে। সুদের হার বেশি থাকায় ঋণের বোঝা নিয়ে দিশেহারা সাধারণ মানুষ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশের কয়েকটি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2.5 শতাধিক রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় দেশে আরও 252 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 104 জনের। কুমিল্লায় গত 24 ঘন্টায় আরও 16 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দাউদকান্দি উপজেলাতেই নতুন করে 13 জন আক্রান্ত হয়েছে। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জুন মাসের শুরু থেকেই দাউদকান্দি পৌর এলাকার 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের হটস্পট হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। জেলায় এ পর্যন্ত আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে 8,940 জনে। যানজট নিরসনের জন্য রাজধানীর মিরপুর সড়কের 27 নম্বর মোড়টির এক পাশ বন্ধ করে ডাইভারশন করায় উল্টো বিড়ম্বনায় পড়ার অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মোহাম্মদিয়া মার্কেট সহ সড়কের পাশে থাকা বড় কয়েকটি শপিং মলের সামনে এই ডাইভারশন করায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। বিক্রেতারা অভিযোগ করেন, এ কারণে ক্রেতারা মার্কেটগুলোতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যানবাহনের জটলা থাকায় এলাকাবাসীও বলছেন, ট্রাফিক বিভাগের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। আবার প্রধান সড়কটি অটো রিকশার দৌরাত্ম্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। উল্টো পথে যাতায়াত করায় ভোগান্তি আরও বাড়ে।
তবে ট্রাফিক বিভাগ দাবি করছে ২৭ নম্বর রোডের যানজট নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা করায় যানজট কমেছে। সাধারণ মানুষের কাছে বিষয়টি নতুন হওয়ায় এমনটি মনে হচ্ছে তাদের কাছে। যানজট নিরসনে জনগণের সহযোগিতাও চেয়েছে ট্রাফিক পুলিশ। তারা উল্টো দিক থেকে আসে, ওইটা যদি ঠিক করা যেত বেশি তাহলে প্রবলেমটা আর বেশি। একটা রাস্তাই ভালো ছিল ২৭-এর এটা হওয়াতে আপনার যানজটটা বাড়তেছে এই কোণাটা, আগে এইখানে যানজট ছিল না আর কি। ইউটার্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই ২৭ নম্বর কেন্দ্রিক যে ইউটার্নটা করা হয়েছিল এখানে যানজট খুব বেশি হচ্ছিল। এই ইউটার্নটা করার কারণে গাড়িগুলো ঘুরে এদিক দিয়ে যাচ্ছে, তারপরে যানজটটা একটু কম হচ্ছে। আর অনেকেই অভিযোগ করতেছে, আপনি যেমনটা বললেন যে উল্টা রিক্সা আসতেছে, সেক্ষেত্রে আমি আমার ফোর্স আছে সেগুলোকে বুঝায় সরায় দিচ্ছি। দিনে দিনে অপরাধের মানচিত্রে গাজীপুর চিহ্নিত হচ্ছে এক ভয়াবহ জনপদ হিসেবে। পুলিশের হিসেবে গত ৭ মাসে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্গম বনাঞ্চল কিংবা সড়কের পাশে মিলেছে বস্তাবন্দি অন্তত ২০ মৃতদেহ। অপরাধীরা ধরা পড়লেও জামিনে দ্রুত বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে উঠছে তারা। অজিত আইচের ক্যামেরায় রিপোর্ট করছেন নাহিদ প্রিন্স। গাজীপুরের চান্দনা চৌরাস্তা। দিনের শুরুতে মনে হতে পারে এই শহর কেবলই পরিশ্রম আর জীবিকার গল্প বলে, কিন্তু এই ৪ রাস্তার মিলন মুখেই লুকিয়ে আছে রক্ত, মৃত্যু আর আতঙ্কের এক অদৃশ্য জনপদ। আতঙ্ক তো করে, স্বাভাবিক তো, কারণ রাস্তাঘাট আমরা চলাফেরা করতে ভয়ানক কিছু থাকেই। ৭ আগস্ট এই চৌরাস্তা এলাকায় হায়েনার মতো অস্ত্রধারী সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে স্থানীয় সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনের ওপর। কোথায় কিভাবে হত্যা করা হলো তুহিনকে তা জানতে ঘটনাস্থলে আসেন তার স্ত্রী মুক্তা বেগম। শুধু নীরবতার ভিতরে ঘুরপাক খায় শূন্যতা আর যন্ত্রণা। আমার বাচ্চা বলে আম্মু আমার বাবাকে ফোন দাও, বাবা আসবে। আর বাচ্চা বুঝে না, বলছি বাবা তো নেই। বলে আম্মু ঠিক আছে, বাবা তো বাচ্চা আমার ছোট মানুষ, বুঝে না যে বাবা আর আসবে না। তুহিন হত্যাকাণ্ডের নৃশংসতার কয়েক ঘন্টার ব্যবধানে ৮ আগস্ট গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ি, শালনা ও ভবানীপুর এলাকা থেকে ৪টি লাশ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে টঙ্গী স্টেশন থেকে ব্যাগ ভর্তি ৮ টুকরা লাশের ঘটনা পুরো এলাকায় আতঙ্ক তৈরি করে। ২০ জুলাই গাজীপুরের কাপাসিয়া, কালীগঞ্জ বাইপাস ও কোনাবাড়ি থেকে ৩টি লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের তথ্য বলছে শুধু ৭ মাসে গাজীপুর জেলা ও মহানগরে হত্যা মামলা হয়েছে ১১৫টি। এই জেলার বিভিন্ন বন এলাকা থেকে ৭ মাসে ২০টি লাশ উদ্ধার করে পুলিশ। যেন এই নির্জনতা অপরাধীদের ভয়ঙ্কর গোপন আস্তানা। এলাকাবাসীর অভিযোগ, জামিনে বেরিয়েই আগের অপরাধীরা ফিরে আসছে আরও ভয়ঙ্কর রূপে। আতঙ্ক করবে না, এবারে মারছে, এবারে নিরীহ লোক, এবারে তো কোনো চুর ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, এবারে আস্তে পথে এইটা করে, এবারে অপরাধ করছে। গাজীপুরের অ্যাডভোকেটরা কি করে, এরা কিস্তিতে জামিন করে তারা। ডাকাতি প্রস্তুতি মামলায় 10 দিনে কেউ বের হতে পারে? কোন আইনে আছে? অন্তত 3 মাসের কাস্টডির দরকার, কিন্তু সেখানে 15 দিনের মধ্যে বের হয়ে আসে ওই এরা উকিলরা কিস্তিতে জামিন করে। দিনের ব্যস্ততা শেষে গাজীপুরের এই সড়কগুলো যখন ফাঁকা হয়ে যায় তখনই নেমে আসে আতঙ্ক। রাস্তার ধারে কিংবা বন জঙ্গলে একের পর এক মিলছে লাশ। পুলিশের টহল, নজরদারি সবই কি শুধু কাগজে? মানুষের প্রশ্ন থেকে যায়, এই আতঙ্ক এবং ভয় থেকে মুক্তি মিলবে কবে? না, এখানে আমি কোনো দায়িত্ব অবহেলা তো আমি এখন পর্যন্ত পাইনি। যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। আরও পুলিশ থাকলে আমরা সেখানে আরও পেট্রোল বাড়াতে পারতাম এবং আরও নিয়ন্ত্রণ রাখতে পারতাম, আরও নজরদারিতে রাখতে পারতাম। কিশোর অপরাধ, মাদক বাণিজ্য আর ছিনতাইকারীর চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে পারলে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, গাজীপুর। ভারী বর্ষণ ও পাহাড়ি ঝড়ে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী 4টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে তিস্তার পানি নামতে শুরু করায় পরিস্থিতি উন্নতি হয়েছে লালমনিরহাটে। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে গত 2 আগস্ট থেকে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীতে ক্রমশই পানি বৃদ্ধি পাচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে জেলার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই 4টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এই অঞ্চলের পানিবন্দী হওয়া 21টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1000 হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলের ক্ষেতে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পদ্মার পানি বৃদ্ধির কারণে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ও বাহাদুরপুর ইউনিয়নের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। একে তুপুর বৃষ্টি, তারপরে নদীর পানি, এই নিয়ে ধরেন আমরা আতঙ্কের ভিতরেই আছি। আমরা বর্তমান খুব সমস্যার ভিতরে আছি। আমরা খুব দূর জায়গা আছে, খুব কষ্ট আছে। আপনারা একটু লোকজন খেয়াল করে দেখেন যে কোনো মাধ্যম দিয়ে ঠেকানি যায় নাকি, নাহলে আমরা এই গ্রাম সব শেষ হয়ে যাব। পানি খালি বাড়তেই আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। আমরা পরবর্তীতে বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্তের সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো। তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের যে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ডে আছেন এবং যেখানে কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধের ব্যবস্থা করবে। অন্যদিকে বৃষ্টি ও উজানের ঢলে ফুলে ফেপে ওঠা তিস্তার পানি কমে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে তালিকা প্রণয়ন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। দ্রুত নদীর পানি কমতে থাকায় জেলার নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরছে। তবে এখনও ডুবে আছে অনেক রোপা আমন ক্ষেত। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক উপলক্ষে খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কেডি ঘোষ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে বরিশালে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক উপলক্ষে মুন্সিগঞ্জে দোয়া মাহফিল ও যুব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সিরাজগঞ্জের শাহজাদপুরে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক পালিত হয়েছে। ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জয়পুরহাট, নওগাঁ, মোংলা, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক। ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। গতকাল থেকে সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। কাউকে আশেপাশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এনসিপির সাথে সংঘর্ষের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। সাধারণ জনগণও টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আসতে দেখা যায়নি। টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে পুলিশ, এপিবিএন সহ দেশ সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আমাদের প্রত্যাশা আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা অতীতে হয়েছে, আগামী দিনে আরও হবে। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারি মাসে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এই প্রস্তুতি সরকারের আছে। সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। সিলেটের পর ঢাকা ও নারায়ণগঞ্জ থেকেও জব্দ হয়েছে পাথর। শুক্রবার সিলেট ভোলাগঞ্জ এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও নদীর পাড় থেকেও সাদা পাথর জব্দ করা হয়। উদ্ধার হওয়া পাথর পুনরায় নিজেদের উদ্যোগে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় ছড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসন। সিলেটের সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র সাদা পাথর ও ভোলাগঞ্জ রেলওয়ে রোপওয়ে স্টেশন থেকে নজিরবিহীন পাথর লুটপাটের পর বুধবার রাত থেকে মাঠে নামে যৌথ বাহিনী। অভিযানে ১৩০টি ট্রাকের প্রায় ৭০,০০০ ঘনফুট পাথর জব্দের তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন ডাম্পিং এরিয়া থেকেও পাথর জব্দ করা হচ্ছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে সংগঠক মহিউদ্দিন রনি সহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্রশীল কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগের যাচাই চলছে, এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় অভিযোগে বলা হয় ১৪ আগস্ট হাসপাতালের প্রধান গেটের সামনে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় অভিযুক্তরা হকিস্টিক, লাঠি সোঁটা সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। মোংলায় ব্রিজের ঢালে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, উপজেলার সোনাইতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকি সোনাইতলায় ২০০ মিটার ব্রিজের ঢালে রাস্তা নির্মাণ করছে একদল গ্রামবাসী। ব্রিজের ঢালে রাস্তা নির্মাণ হলে ব্রিজে পানি নামতে বাধাগ্রস্ত হবে এমন অভিযোগে আরেক দল গ্রামবাসী বাধা দেয়। তারা রাস্তা নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কক্সবাজারের রুখিয়ায় ৪,৮০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে তাদের একটি দল উখিয়ার কাটাখাল সীমান্ত এলাকায় কিছু লোককে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ৪টি কালো কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪,৮০,০০০ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাদ-জুম্মা নলডাঙ্গা উপজেলার রাশমার কাজীপুর তালুকদার পাড়া জামে মসজিদে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর এই মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। সেই সাথে দেশ ও জাতির কল্যাণেও দোয়া করা হয় মিলাদ মাহফিলে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সরকারের সবাই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা নবগঙ্গা নদীর ব্রিজ এলাকায় জুলাই আগস্ট স্মৃতিস্তম্ভের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ বাধা বা ডিলে করতে পারবে না। নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন। আরও বলেন, রাষ্ট্র সংস্কার মামলার ট্রায়াল দ্রুতই অগ্রগতি হচ্ছে। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে নিহত জেলার ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দীর্ঘ সময় ধরে হোসেনি দালানের একাংশ আওয়ামী লীগের দখলে ছিল, যা ৫ আগস্টের পর উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া মুসলিম সম্প্রদায় আয়োজিত চেহলামের আমন্ত্রণে যোগদান শেষে তিনি এসব কথা বলেন, আওয়ামী লীগের দোসররা যে দখলদারি করত এটা তার উদাহরণ। আবারও যাতে কেউ স্বৈরাচার হয়ে মাথা চাড়া না দিয়ে উঠতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান তিনি। কোনো সম্প্রদায়ের মধ্যে বিভাজন না করে সকলকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। এর আগে এনসিপির নেতাকর্মীরা হোসেনি দালান ঘুরে দেখেন, এরপর শিয়া সম্প্রদায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের অনুশীলন চলছে বেশ কয়েকদিন ধরেই। তবে এতদিন ফিটনেস ক্যাম্প হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে নিয়মিত অনুশীলন। সব কোচদের উপস্থিতিতে স্কিল ট্রেনিং শুরু করেছেন লিটনরা। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স।
পেস বোলিং কোচ শন টেইট আর মোহাম্মদ সালাউদ্দিনও যোগ দিয়েছেন দলের অনুশীলনে। 3 মাসের জন্য নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডও ছিলেন ট্রেনিং সেশনে। খেলোয়াড়দের মধ্যে তাওহিদ হৃদয় ছাড়া সবাই উপস্থিত ছিলেন। ব্যক্তিগত কারণে অনুশীলনে নেই তিনি। অনুশীলন মূলত রুদ্ধদ্বার হলেও মাত্র 20 মিনিটের জন্য খেলোয়াড়দের প্রস্তুতি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে গণমাধ্যম।